এনবিআরকে যদি 5.5 লক্ষ টাকার ইয়ে দিয়ে হয় তাহলে আগে ইউ মাস্ট কারেক্ট ইউর ইকোনমি, যেখান থেকে রেভিনিউ আসবে। রেভিনিউ আসার পথটা ঠিক করতে হবে, নইলে এই সব বিরোধিতায় থাকা ঠিক হবে না। যে আমি রেভিনিউ আসার পথগুলোকে সব শেষ করে দিলাম, সেখানে খেয়াল করলাম না, রাখলাম না, অথচ এরে বললাম তুমি রেভিনিউ আর্ন করো। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছে যেতে চাই, যেটি আমরা আলোচনা করছিলাম বাজেট নিয়ে। প্রত্যাশা, আপনি জানেন যে এই আসছে যে বাজেট, সেটি প্রায় 5-5.5 লাখ কোটি টাকার উপরে রাজস্ব আয় নির্ধারণ করা হয়েছে। তা এবছরের রাজস্ব ঘাটতি আছে, সামনে যে বাজেট আসবে সেটি তো ঘাটতি থাকবে। ঘাটতি বাজেট আসলে কতটা লক্ষ্য অর্জন করতে পারবে? আমি একটু প্রথমে বলি, গত বছর এটা নির্বাচনের বাজেট বলেছিলাম, আসলে কি সেই পদ্ধতিতে কিন্তু এটা হয়নি। ইট ইজ এ কন্টিনিউয়েশন অফ দি প্রিভিয়াস গভর্নমেন্ট। হ্যাঁ, ইট ইজ নট এ নিউ গভর্নমেন্ট। হ্যাঁ, সুতরাং কী কী চ্যালেঞ্জ আছে, সে চ্যালেঞ্জ কিভাবে সৃষ্টি হয়েছে এবং সেটা কিভাবে করবে এটা ওনাদের জানা আছে, স্বাভাবিকভাবে জানা আছে। সুতরাং ওই ব্যাপারে আমি মনে করি কোনো কথা বলবার দরকার নেই, কারণ ইট ইজ এ কন্টিনিউয়েশন অফ দি প্রিভিয়াস গভর্নমেন্ট এবং দে নো ইট ভেরি ওয়েল যে কী কী চ্যালেঞ্জ আছে। বা রেভিনিউ আর্নিংয়ের যে ব্যাপারটা, এটা স্পষ্টভাবে সবাই জানে যে এই রেভিনিউ আর্নড হবে না, কিন্তু তারপরেও আমি রেভিনিউ আর্নের লক্ষ্যমাত্রা দিচ্ছি কেন? যেহেতু আমি ব্যয়ের বাজেট বড় করছি। ব্যয়ের বাজেট বড় করতেই হবে, কারণ আমাকে তো একটা অগ্রগতিতে থাকতে হবে। আমি 26-এ এতে যাচ্ছি, তো আমার তো এই জন্য ইনভেস্টমেন্ট বেশি দরকার, এর দরকার, সেই জন্য আমার ব্যয়ের বাজেট বড় হবে, এটা ঠিক আছে। কিন্তু ব্যয়ের বাজেটকে যদি আমি ওই ঘাটতি মুক্ত, মানে অর্থাৎ একটা প্রশম করতে চাই, তাহলে আমার এনবিআরকে বেশি দেখাতে হবে। 2015 সাল থেকে কিন্তু এটাই করা হচ্ছে। আমি এনবিআরের উপরে চাপিয়ে দিচ্ছি, বলছি যে তোমার এত করতে হবে, জানি যে ও করতে পারবে না বা করতে পারছে না। তখন কি হচ্ছে, আলটিমেটলি বাধ্য হয়ে আমাকে খুব কড়া চড়া সুদের বা কোনোভাবে এটা ম্যানেজ করতে হচ্ছে। ফলে হচ্ছে কি, এটা ক্রাউডিং ইফেক্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্যেই এনবিআরকে যদি 5.5 লক্ষ টাকার ইয়ে দিয়ে হয় তাহলে আগে ইউ মাস্ট কারেক্ট ইউর ইকোনমি, যেখান থেকে রেভিনিউ আসবে। রেভিনিউ আসার পথটা ঠিক করতে হবে, নইলে এই সব বিরোধিতায় থাকা ঠিক হবে না। যে আমি রেভিনিউ আসার পথগুলোকে সব শেষ করে দিলাম, মানে সেখানে খেয়াল করলাম না, রাখলাম না, অথচ এরে বললাম তুমি রেভিনিউ আর্ন করো, এবং ওই রেভিনিউ আর্নড হবে এই বেসিসেই আমি ব্যয়ের বাজেট করলাম, এবং ব্যয় তো আমাকে করতেই হবে। তো ব্যয় করতে যেহেতু পারা যায়নি, যেমন গত বছর কিন্তু আপনার রিভাইজ বাজেট দেখবেন আসলে কিন্তু অতটা করা যায়নি, এবং এটা ন্যায্য, এবং এই কারণে তো সেই জন্যেই আমি বলছি প্রথমেই রেভিনিউ বাজেট বলি বা প্রত্যাশা বলি, আগে ইকোনমিকে ঠিক করতে হবে। সেখানে শুধু এনবিআরের উপরে, এনবিআরের কাছে প্রত্যাশা ছেড়ে দিয়ে এনবিআর সেটা করতে পারবে কিনা সেই দিকে তাকিয়ে থেকে কাজ করাটা ঠিক না। অর্থনীতি কোন খাতে দুর্বল মনে করেন? কোন কোন জায়গায়? রীতিমতো ব্যাংকিং খাত, অর্থনীতির খাত, ফাইন্যান্সিয়াল খাত, স্পষ্ট। ওখান থেকে আমার বেশি রেভিনিউ আসার কথা। এখন তো সরদেও বললেন আর কি, যে ব্যাংকে যদি আমি ট্যাক্স আর একটু কমিয়ে দেই তাহলে ওনারা আরও ভালো কিছু করতে পারবেন। ওনারা আমি ট্যাক্স এখন কমাবো কোথায়? ওনার তো টাকাই নাই। প্রায় ব্যাংকগুলোর যে প্রচণ্ডভাবে একটা শূন্যতার ভিতরে, এটা কেন সেটা তো দেখতে হবে, বুঝতে হবে, তারপরে না এটা কমানোর বিষয় আসবে। আমি ওখানে রেভিনিউ ছেড়িয়ে দেবো, দিয়ে আমি তাহলে এদিকে ডেভেলপমেন্ট করব কি করে? সেটা তো হবে না। তো সেই জন্য আমি বলছি যে সর্বাগ্রে এটা ওনাদের এতেও আছে, ওই কি বলে নির্বাচনী ইশতেহার, সেখানেও বলা আছে যে ওনারা ব্যাংকিং খাত বা আর্থিক খাতের উপরে বেশি দেওয়ার কথা, কিন্তু সেইটা বাস্তবে দেখতে হবে। বাস্তবে দেখতে হবে এই জন্যেই, কারণ এখানে একটা প্রচণ্ড আস্থার সংকট বিরাজ করছে। আস্থা যদি না থাকে, আমানতকারী যদি দেখে যে তার টাকা দিলেই সে টাকা চলে যাচ্ছে, পিকে হালদার নিয়ে গেছে, অমুকে নিয়ে গেছে, আনার ব্যবস্থার কোনো খবর নাই, এটা লম্বা চওড়া একটা পদ্ধতি, তারপরে দেখা যাচ্ছে যে স্পষ্ট করে বলছে যে এই জিনিসগুলো হচ্ছে, সেখানে কিভাবে ওই বিচার, ওই তদন্ত বন্ধ করা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। হ্যাঁ, সে সিস্টেম তাই হয়ে যাচ্ছে। তো তাহলে তো আস্থা কিভাবে আসবে? আস্থা আসতে হবে, কারণ এই যে ব্যাংকগুলোর করা হচ্ছে কি বলে মার্জার, হ্যাঁ, এই মার্জারের তো একটা ফর্মুলা আছে, এর একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, নিয়ম আছে। মার্জার কোনভাবে কিভাবে করা হয়, এখানে সবলের দুর্বলের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। এখন তো সবাই আস্তে আস্তে বলছেন না আমি যাব না, তাহলে এটা কি হলো?
এই সিদ্ধান্তটা তো স্টেক হোল্ডারের সাথে আলাপ করেই তো হওয়া উচিত বা থাকা উচিত। নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংক সে প্রচণ্ড চেষ্টা করছে এবং তারা চেষ্টা করছে, তারা গাইডলাইন দিচ্ছে, কিন্তু বুঝতে হবে প্র্যাকটিকেবিলিটিটা। আমি এর থেকে কি অর্জন করতে চাচ্ছি, আমি কি দৃষ্টিভঙ্গিকে অন্যদিক সরাতে চাচ্ছি, যে ব্যাংকিং খাতের বিষয়গুলোকে টিআইবি তো পরিষ্কার বলেছে আর কি। আমি কথাগুলো এই জন্যই বলছি যে আমাকে বাস্তবতার দিকে তাকাতে হবে, বাস্তবতার দিক তাকিয়ে আমার প্রত্যাশা এবং প্রাপ্তির হিসাব করতে হবে। এবং এই জন্যেই আমি বলি আরও এই বার্ষিক বাজেট বানিয়ে এই কাজ হবে না। ভাই যথার্থই বলেছেন যে হানুমিন পিরিয়ড, সাধারণত একটা সরকার নির্বাচনের পরে কিন্তু প্রথম 2-3 বছর বেশি স্ট্রং থাকেন এবং সেই স্ট্রং থাকে। সুতরাং সংস্কার করতে হবে, এই সময় সংস্কারে যেতে হবে। সেটা যাওয়ার জন্যই 1 বছরে হবে না। এই বছরের বাজেটে সব সংস্কারের কথা বলে আপনি ওটাকে উদ্ধার করতে পারবেন না। এটা আমরা কিন্তু 2006 সাল থেকে কিন্তু এটা 30-বার্ষিক, ওই যে মধ্যমেয়াদী বাজেট বলে না, 30-বার্ষিক আমাদের ফাইন্যান্সের কিন্তু বাজেটে কিন্তু ব্যয়ের বাজেটে কিন্তু 3 বছরের বাজেট সাথে দেওয়া হয়। এবছর এত, পরের বছর এত, এবং ওই লক্ষ্য রেখেই করা হয়। যদি এবছর না বাজেট ব্যয় করতে পারেন, পরের বছর ওটা ক্যারি ওভার হবে। আবার ওই বছরে যদি বেশি লাগে আপনি এখান থেকে নিতে পারবেন। আমাদের এখানে নিয়ম ছিল যে 30শে জুনের মধ্যে এটা যদি না ব্যয় করতে পারি এটা নষ্ট হয়ে যাবে, ল্যাপস হয়ে যাবে। এই করেই আমাদের অর্থ বছরটাও এমনভাবে যে একটা ভরা বর্ষায় অর্থ বছর শুরু আর ভরা বর্ষায় অর্থ বছর শেষ। এবং এই সময়টাই যত গুণগত কোনো পরিবর্তন কাজ কিছু করা যায় না, অথচ খরচ দেখাতে হয়। আগে নিয়ম ছিল যে ওইটা 30শে জুন যদি না খরচ করতে পারেন তা তখন ওই টাকা উঠাই নিয়ে রাখতো কাজ না করেই। ওইটার থেকে করার জন্য 2006 সাল থেকে এই সংস্কারটা করা হয়েছে যে আমরা 30-বার্ষিক বাজেট করতেছি। আপনার যদি এবছর 10, পরের বছর 10, পরের বছর 10 ঠিক থাকে, আপনি এই 10 যদি খরচ না করতে পারেন অসুবিধা নেই, এটা আপনি অটোমেটিক্যালি পরের বছরের সাথে যাবে, তারপর যাবে। ওইটা কোনোরকম ওইভাবে ঠেকানো গেছে। তো সেই জন্যেই আমি মনে করি এই একটা বছরের বাজেটের দিক তাকিয়ে সরকার উনি যেগুলো বলছেন এটা সংস্কার বা অনেক কিছু করবার কথা আছে, সেগুলো করতে হবে। সেই জন্য এটা 30-বার্ষিক একটা কনসেপ্টের মাধ্যমে রেখেই করতে হবে। ভালো ভালো সংস্কারগুলোর পদক্ষেপ নিতে হবে। হ্যাঁ, যেমন 4-5 বছর আগ পর্যন্ত মোহিত স্যার বলেই যেতেন যে আমি একটা ব্যাংকিং কমিশন করব। তাহলে সেই কমিশনগুলো কোথায় বা কী বিষয়, এগুলো কিছু কিছু জিনিস আছে নিজেদের সোল সার্চিং লাগবে। সোল সার্চিং না করলে কিন্তু এটা হবে না।